নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হারছেন, তথ্য বলছে হারছেন, আবার বলছি স্ট্যাটিস্টিক্স বলছে তিনি হারছেন, কিন্তু বাস্তবতা স্ট্যাটিস্টিক্সের মধ্যে একটা তফাৎ আছে। সেই তফাৎটা রেখেই আজকে একটা তথ্যভিত্তিক কিছু বিশ্লেষণ আজকে আপনাদের কাছে বাংলা বার্তার এই পর্বে নিয়ে আসবো। ভবানীপুরে নাম বাদ গেছে কতজনের? 44,786 জনের। এসআইআরের প্রথম পর্বে যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে, শুধু ভবানীপুর বিধানসভা কেন্দ্রে নাম বাদ যাওয়ার সংখ্যাটা হচ্ছে 44,786। এই কথাটা বলার পাশাপাশি 2024-এর লোকসভা নির্বাচনে ভবানীপুরের অধীনে যে 7টা পুরসভা কেন্দ্র আছে তার মধ্যে আছে 73, 77, 82, 63, 70, 71, 72, 74, এই 7টা ওয়ার্ড আছে। এই 8টা ওয়ার্ড আছে। এই 8টা ওয়ার্ডের মধ্যে 3টি ওয়ার্ডে তৃণমূল জিতেছিল এবং 3টি ওয়ার্ডে তৃণমূলের লিড ছিল 15,838। আমি বিশদে ব্যাখ্যায় যাব পরবর্তীকালে। আর 5টা ওয়ার্ডে বিজেপি লিড দিয়েছিল, সেখানে বিজেপির লিড ছিল 10,317। তাহলে এই 15,838 তৃণমূলের লিড 3টে ওয়ার্ড থেকে, আর 5টা ওয়ার্ড যেখানে বিজেপি লিড নিয়েছিল তার লিড হচ্ছে 10,317। 15,838 থেকে 10,317 বাদ দিলে 5,521 ভোটে তৃণমূলের লিড ছিল ভবানীপুরে লোকসভার দিন ভবানীপুর বিধানসভা, মানে আমি বলছি দক্ষিণ কলকাতা যে লোকসভা নির্বাচন হয়েছিল তার মধ্যে যে ভবানীপুর বিধানসভা, সেই ভবানীপুর বিধানসভার 8টা ওয়ার্ড মিলে লোকসভায় তৃণমূল কংগ্রেস এগিয়েছিল 5,521। আমি ডিটেলসটা একটু বাদে ব্যাখ্যা করছি। আমি একদম স্ট্যাটিস্টিক্স নির্ভর একটা তথ্য আপনাদের কাছে এই মুহূর্তে পেশ করছি। এখন দেখুন, একটা বিধানসভা কেন্দ্রে যেখানে তৃণমূল কংগ্রেস 5,521 ভোটে সর্বমোট 8টা ওয়ার্ড মিলিয়ে এগিয়েছিল, সেইখানে যদি এসআইআরের প্রথম পর্বেই 44,786 ভোটে 44,786 জনের নাম বাদ যায়, স্বাভাবিকভাবে হয়তো আতঙ্ক হবেই, তৃণমূল কংগ্রেসের আতঙ্ক হবে, মমতার চিন্তার ভাঁজ বাড়বে এবং শেষ পর্যন্ত ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন কিনা সেই অনিশ্চয়তার রেখাটাও উঠবে। এবং সেই অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেই আপনারা একটু খেয়াল করবেন যে 15ই ডিসেম্বর থেকে 10ই ফেব্রুয়ারির মধ্যে 3বার বিএলএ এবং কাউন্সিলরদের নিয়ে মিটিংয়ে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কেন্দ্র নিয়ে। 3বার। প্রথম মিটিংটা করেছিলেন 15ই ডিসেম্বর, তারপর একটা জানুয়ারি মাসে মিটিং করেছেন, তারপর আবার শেষ গত দুদিন আগে 10ই ফেব্রুয়ারি শেষ মিটিংটা করলেন নিজের কেন্দ্রের বিএলএদের নিয়ে। এবং একটা নামও যেন বাদ না যায়, প্রত্যেকে এনার্জি দিলেন, বললেন আর 3 দিন 4 দিন শুনানি বাকি আছে, যেভাবেও খুঁজে বার করতে হবে, বাইরে যদি চলে গিয়ে থাকে তাদের আনানোর ব্যবস্থা করতে হবে। অল আউট ঝাঁপানোর জন্য বিএলএদের উদ্বুদ্ধ করলেন এবং কাউন্সিলরদের নির্দেশ দিলেন। এই আতঙ্কের পেছনের কারণটা আমি একটু তথ্য দিয়ে আপনাদের কাছে বিশ্লেষণ করবো। দেখুন, ভবানীপুর হচ্ছে মিনি ভারতবর্ষ। গুজরাটিরা থাকে, উত্তরপ্রদেশের মানুষ থাকে, বিহারের মানুষ থাকে, দিল্লির মানুষ থাকে, বা বহু ভাষাভাষী এলাকার মানুষ থাকে, দক্ষিণ ভারতীয় বহু মানুষ ভবানীপুরে থাকে। প্রচুর ভবানীপুরের ফ্ল্যাট বাড়ি আছে, আবার প্রচুর ভবানীপুরে নিম্নবিত্ত মানুষের বসবাস আছে। এবার স্বাভাবিকভাবে সেইখানে দাঁড়িয়ে যখন 2026-এর ভোটটা আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় হারতে পারেন বা হারছেন এই কথাটা বলার মতো অবস্থায় কেন এসছি, আমি এবার একটু স্ট্যাটিস্টিক্সের ডিটেলসে যাবো। যেমন বেসিক্যালি ভবানীপুর খুব স্ট্রং গ্রাউন্ড ফর মমতা বন্দ্যোপাধ্যায়, অর্গানাইজেশনালি সাংঘাতিকভাবে শক্তিশালী। ঘুরপথে বেপথে অনিয়মগতভাবে চুরি করে চাকরি পাইয়ে দেওয়ার সংখ্যা ভবানীপুরে প্রচুর। সাংগঠনিকভাবে ভবানীপুরে তৃণমূল কংগ্রেস বেসিক্যালি খুব স্ট্রং, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে 2011 সালের হিসেবটা দেখছিলাম যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 73,635 ভোট পেয়েছিলেন, 73,635। 2016 সালে সেই ভোটটা নেমে দাঁড়ায় 65,520। এর মধ্যে প্রচুর জল আছে, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জল, সেটা তো ছেড়ে দিন। 2024-এর লোকসভা নির্বাচনেও কিন্তু 2024-এর 2021-এর বাই ইলেকশনে তৃণমূল কংগ্রেস সেখানে প্রায় 71.90% ভোট পায়। 2021-এ সেখানে 57.71% ভোট পায়, 73,505। এই কচে মানে করে স্ট্যাটিস্টিক্সের দিকে গেলে আপনি বাস্তব অবস্থাটা বুঝতে পারবেন না। 2021-এর বিধানসভা নির্বাচনে ভোট পার্সেন্টেজটা 2016 ছিল 47.67%। 2021-এর বিধানসভা নির্বাচনে, যেটাতে শোভনদেব চট্টোপাধ্যায় দাঁড়ান, সেখানে তিনি পান 57.71%। এটা কিন্তু 70-73-এ যায়নি, বাই ইলেকশনে গিয়েছিল, কিন্তু এখানে 57% ভোট ছিল। এগুলো হচ্ছে হার্ড রিয়ালিটির কথা বলছি। একটা সময় সিপিএম মেন কন্টেস্টেড ছিলেন, পরবর্তীকালে বিজেপি সেখানে মূল প্রতিদ্বন্দ্বী হয়, লোকসভা ইলেকশনে হয়, বিধানসভা ইলেকশনেও আমরা দেখলাম যে 2021-এর পর 2021-এ বিজেপির ভোট পার্সেন্টেজটা গিয়ে দাঁড়িয়েছে 35.16%, যেটা 2016-তেও ছিল 26%, সেটা 35%-এ বিজেপি স্ট্রং হয়
এই বিধানসভার ক্ষেত্রে। কারণ এগুলো দিয়ে কিছু প্রমাণিত হয় না। আমি আবারও বলছি, আমি শুধু তথ্যগুলো পেশ করলাম, কারণ এটা নিয়ে স্ট্যাটিস্টিক্স ঘাঁটতে গিয়ে আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আনবিটেবল, এই জায়গাটা কিন্তু নন্দীগ্রামে 2021 এস্টাবলিশ। তার কারণ 1956 ভোটে তিনি আলটিমেটলি নন্দীগ্রামে হেরেছেন, এবং নন্দীগ্রামে ভেবেছেন তিনি জিতবেন, কিন্তু সেই নন্দীগ্রাম উনি প্রচুর মাইনরিটি ভোট থাকা সত্ত্বেও 1956 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বিটেবল, এটা কিন্তু নন্দীগ্রামে প্রমাণিত হয়েছে। এখন কম্পার্টমেন্টাল হয়ে আবার একটা পরীক্ষায় বসে বাই ইলেকশন তো তৃণমূল কীভাবে করে এভরিওয়ান নোজ, আমি সেটাতে যাচ্ছি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারতে পারেন না, হেরে যেতে পারেন, ভবানীপুরে দাঁড়লে হারাবেন? কোনোদিন ভেবেছিলেন যে যাদবপুর কেন্দ্রে বুদ্ধদেব ভট্টাচার্য মনীশ গুপ্তর কাছে হেরে যাবেন? কেউ ভেবেছিলেন, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হেরে গিয়েছিলেন যাদবপুর কেন্দ্রে। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারবেন তিনি নিজেও ভাবেননি, শেষ দিকে হয়তো বুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নন্দীগ্রামে হেরেছেন। তথ্য বলছে এই মুহূর্তে, স্ট্যাটিস্টিক্স, এবার আমি রিয়েলিটিতে আসছি, যে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়ালে হারবেন। কত ভোটে হারবেন সেটা তো অনেকগুলো ফ্যাক্টার্সের ওপর নির্ভরশীল। ভোটটা কেমন হবে, কতটা রেগিং করবে, কতটা নির্বাচন কমিশন নির্বাচনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার মতো জায়গা তৈরি করবে, এগুলো ফ্যাক্টার্স। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আঁচ করেছেন, হারের গন্ধটা তিনি পেয়েছেন, যার জন্য 15ই ডিসেম্বর থেকে 10ই ফেব্রুয়ারির মধ্যে তিনবার বিএলএদের চার্জ করলেন যে যেভাবে হোক কারুর নাম যেন বাদ না যায়। 8টা ওয়ার্ডের কাউন্সিলরদের বুস্ট আপ করলেন, বললেন 3-4 দিন আর বাকি আছে, 10 তারিখে মিটিংয়ে রিপোর্টটা নিচ্ছিলাম, যেভাবে হোক নতুন করে নামগুলোকে ঢোকানোর ব্যবস্থা করেন। এই পরিস্থিতি হলো কেন? আমি সেই জায়গাটার ব্যাখ্যাতে যাওয়ার আগে আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলবো, যে এই মুহূর্তে কতগুলো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টার্স তৈরি হয়ে গেছে, যেটা কিন্তু পুরোপুরি তৃণমূলের বিরুদ্ধে চলে গেছে শহর কলকাতা মধ্যবিত্ত এলাকায়। খুব নিম্নবিত্ত মানুষকে 500 টাকা আপনি কিনতে পারেন, মধ্যবিত্তকে 500 টাকায় সবাইকে কেনা কিন্তু ডিফিকাল্ট। উচ্চশিক্ষিত, শিক্ষিত, একটু পলিটিক্যালি কনসাস, ফেড আপ, চাকরি না পাওয়া, ব্যবসায় আঘাত পাওয়া, সামান্য দোকান করেন, ব্যবসা করেন, তাদের অত একদম সাংঘাতিক নির্যাতন, তৃণমূলের নির্যাতন, এই সমস্ত ফ্যাক্টার্সগুলো কিন্তু অ্যাডেড হয়েছে। আমি ফ্যাক্টার্সগুলোকে আমি একটু উল্লেখ করবো, কিন্তু তার আগে আপনাদের কাছে বলি ওয়ার্ড ওয়াইজ বিশ্লেষণটা আপনাদের কাছে একটু বলে নিই, তাহলে সুবিধা হবে। যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ববি হাকিমের ওয়ার্ডের নাম্বার হচ্ছে 82 নম্বর, মাফ করবেন 77 নম্বর ওয়ার্ড, না 77 নম্বর ওয়ার্ড না, ববি হাকিম 82 নম্বর ওয়ার্ডে, আর শামীমা রহমান যেখানে জিতেছেন 77 নম্বর ওয়ার্ড, সেইখানে 12,325 ভোটে 2024-এ তৃণমূল কংগ্রেস এগিয়েছিল। 12,325 ভোটে তৃণমূল কংগ্রেসের হাইস্ট লিড লোকসভায় এই ওয়ার্ডটার নাম্বার হচ্ছে 77 নম্বর ওয়ার্ড। এবার এই 12,325 যে 77 নম্বর ওয়ার্ডে তৃণমূলের লিড ছিল, এইখানে এসআইআরের প্রথম পর্বে 58 লক্ষের মধ্যে প্রায় 10,000 নাম শুধু এইখান থেকে বাদ যায়, জাল ভোটার ঢোকানো ছিল। ফার্স্ট ফেজে, এসআইআর ফার্স্ট ফেজে 10,000 নাম বাদ গেছে, সেকেন্ড ফেজটা আমি আসছি না এখন। তাহলে 12,325-এ যেখানে তৃণমূল লিড করছে 77 নম্বর ওয়ার্ডে, সেইখানে 10,000 নাম বাদ চলে যাচ্ছে এসআইআরের ফার্স্ট ফেজে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার প্রথম কারণ, যে 3টে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে, 73 নম্বর ওয়ার্ড যেখানে কাজরি বন্দ্যোপাধ্যায় তার ভাই স্ত্রী দাঁড়িয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস মাত্র লিড নিয়েছে 279 ভোটে। এবার এইসব জায়গায় এসআইআরের ফার্স্ট ফেজে কত নাম বাদ গেছে যারা থাকে না, যে ভোটগুলো তৃণমূল করায়, সেটা আমি আসছি না। 279 ভোটে 73 নম্বর ওয়ার্ডে কাজরি বন্দ্যোপাধ্যায় যে ওয়ার্ডে কাউন্সিলর, সেইখান থেকে তৃণমূল কংগ্রেস মাত্র 279 ভোটে 2024-এর লোকসভা নির্বাচনে লিড নিয়েছিল। 77 নম্বর ওয়ার্ডে 12,325, যেখান থেকে 10,000 নাম ইতিমধ্যে বাদ গেছে। 82 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের লিড হচ্ছে 3,234। এই সব মিলিয়ে 15,838-এর লিড 3টে ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের 2024-এর লোকসভা নির্বাচনে। এবার বাকি 5টা যে ওয়ার্ড আছে, সেই 5টা ওয়ার্ডের মধ্যে আছে 63, যেখানে সুস্মিতা ভট্টাচার্য কাউন্সিলর। বিজেপি জিতেছে 1488 ভোটে, শুধু লোকসভা নির্বাচনে লিড ছিল। 70 নম্বর ওয়ার্ড যেখানে অসীম বসু তৃণমূলের কাউন্সিলর, সেখানে বিজেপি লিড নিয়েছে 3,577 ভোট, 3,577 ভোট। 71 নম্বর ওয়ার্ড যেখানে পাপিয়া সিংহ কাউন্সিলর তৃণমূলের, সেখানে বিজেপি লিড নিয়েছে 1,002 ভোটে। 72 নম্বর ওয়ার্ড যেখানে সন্দীপ বক্সি, সুব্রত বক্সির দাদা সম্ভবত তিনি দাঁড়িয়েছিলেন, সেখানে 72 নম্বর ওয়ার্ডে 1,858 ভোটে বিজেপি লিড নিয়ে রেখেছে 2024-এর লোকসভা নির্বাচনে। আর
আরেকজন মহিলা কাউন্সিলর আছেন, তিনি 74 নম্বর ওয়ার্ড বলি না সামথিং, তার ওয়ার্ডে 74 নম্বর ওয়ার্ডে বিজেপি লিড নিয়েছে 2412 ভোটে লোকসভা নির্বাচনে। এই সর্বমোট এই 5টা ওয়ার্ডে লিড নেওয়া প্রাপ্ত টোটাল ভোটের সংখ্যা হচ্ছে 10,317। 10,317, কিন্তু তৃণমূল কংগ্রেস ওই 3টে ওয়ার্ড মিলিয়ে লিড নিয়েছিল 15,838। ফলত ওভারঅল 5,521 তৃণমূল কংগ্রেসের শুধু ভবানীপুর বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনের মধ্যে এই বিধানসভায় লিড 5,521। এইবার আসুন, আমি এবার একটা মানে বাস্তব তথ্যে যাচ্ছি। 2024 থেকে গেছে 2026, 2 বছর চলে গেছে। দেখুন, ওভার দ্য ইয়ার্সটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব মানে গরিব প্রান্তিক এলাকাগুলোতে দিয়ে থুয়ে ভোট ম্যানেজ করতে পারেন, কিন্তু শিক্ষিত মধ্যবিত্ত এলাকায় ভোটে ইরোশন হয়, অ্যান্টি এস্টাবলিশমেন্ট। এটা যারা রাজনৈতিক বিশ্লেষক তারা এটা খুব ভালো বিশ্লেষণ করেন, আমি এটাতে ডিটেলে যাচ্ছি না। কিন্তু একটা কেন্দ্রে যদি 44,786 জনের নাম বাদ যায় শুধু এসআইআরের প্রথম পর্বে, মনে রাখবেন এসআইআরের দ্বিতীয় পর্ব এই চলছে এখন, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন। 44,786 ফিরিয়ে আনা অসম্ভব, মারা গেছেন আউট অফ স্টেশন। এইবার ভুল ম্যাপিং, একজনকে বাবা দেখানো, এইসব বেরোচ্ছে এখন, বিভিন্ন দক্ষিণ কলকাতার প্রচুর বেরোচ্ছে। এবার এই সেকেন্ড ফেজে প্রমাণ না দিতে পারলে কত লোকের নাম বাদ যেতে পারে, সেটাও আরেকটা বড় ফ্যাক্টর হতে পারে। সেইখানে দাঁড়িয়ে 5,521 লিডটাকে ধরে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তার কারণ এই নির্বাচনটা আরও ডিফিকাল্ট নির্বাচন হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। 5টা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনাদের কাছে উল্লেখ করব, যেটা দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট, যেটার কথা বললাম। সাংঘাতিকভাবে করাপশন। চোর মানে তৃণমূল, তৃণমূল মানে চোর, সমর্থক হয়ে গেছে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ঘরে ছেলেমেয়েরা বড় হচ্ছে, চাকরি পাবে না, কেন চুরি রাজত্ব। কী পরীক্ষা দিতে যাব? সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ পাচ্ছে না, মানে তাদের সুপ্রিম কোর্টের রায় হওয়ার পর ডিএ পাচ্ছে না। আশা কর্মীরা তাদের মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপ্লয়েট করছেন, অঙ্গনওয়াড়ি কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপ্লয়েট করছেন, সিভিক ভলেন্টিয়ার তাদের জীবনকে শেষ করে দিচ্ছেন, এবং ডিফারেন্ট ফ্যাক্টার্স, সমস্ত সরকারি কন্ট্রাকচুয়াল কর্মী জীবন শেষ করে দিচ্ছেন। স্কুলগুলো প্রায় উঠে যাওয়ার মতো অবস্থা। শিক্ষিত মধ্যবিত্ত ক্লাস যেখানে একটু ডমিনেন্স থাকবে, সেখানেই কিন্তু তৃণমূল বিরোধী অবস্থানের জায়গায় চলে যাচ্ছে। এটা 2 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় রিয়েলাইজ করেছেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছে 2026-এর নির্বাচনে। ভবানীপুরে তার এফেক্টটা কী হবে আর কয়েকদিন বাদে বলা যাবে, কিন্তু আমি এটা পরিষ্কারভাবে বলছি। দ্বিতীয়ত হচ্ছে, ভবানীপুর এমন একটা এরিয়া যেখানে 2-3টে ওয়ার্ডে, 2টো ওয়ার্ডে অন্তত মাইনরিটি ভোটের সাংঘাতিক আধিক্য আছে। স্বাভাবিকভাবে তার কাছাকাছি হিন্দু ভোট কনসলিডেশন হওয়ার একটা বড় জায়গা হয়। এটা যে কোনো মানুষ বোঝেন। হিন্দু ভোটের কনসলিডেশনটা এই ভোটে কিন্তু সাংঘাতিকভাবে হতে চলেছে, এবং এটা খুব স্বাভাবিক। এবার ঘটনাটা হচ্ছে যে সেই ভোট কনসলিডেশনের ব্যাপারটা কিন্তু মারাত্মক দেখা দিচ্ছে শহর মফস্বল কলকাতায়, এবং ভবানীপুরের মতো কেন্দ্রে যেখানে মিনি ভারতবর্ষ, সারা ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলের লোকজন আছেন, সেখানে কিন্তু হিন্দু ভোট কনসলিডেশনটা আরও বেশি মারাত্মকভাবে হবে। তৃতীয় যেটা হচ্ছে শহুরের শিক্ষিত মধ্যবিত্ত, যেটা আমি কিছুটা অ্যান্টি এস্টাবলিশমেন্টের মধ্যে বলেছি। তৃণমূল মানে করাপশন মানে তৃণমূল যদি কোনোভাবে ক্ষমতায় ফিরে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি যেতেন, আরও চুরি বাড়বে। এটা একদম চোখ বন্ধ করে, কোনো জ্যোতিষ হওয়ার দরকার নেই, চোখ বন্ধ করে যে কোনো সাধারণ মানুষ বলুন, বাড়ির একটা বাচ্চা ছেলে বলবে তৃণমূল মানেই চোর মানেই তৃণমূল। ফলে তো এই দলটাকে আর রাখা যায় না, সহ্যের বাইরে চলে যাচ্ছে, এটা জেনারেল ফিলোসফি হয়ে গেছে। আর সেই জায়গার সঙ্গে যুক্ত হবে, দেখুন ভবানীপুর কেন্দ্রে বামপন্থীদের জেতা নেক্সট টু ইম্পসিবল, এটা বামপন্থীরাও জানে। ফলে বামপন্থীদের ভোটটাও কিন্তু সাইলেন্টলি বিজেপিতে এখানে শিফটেড হবে। আমি কেন এই কথাটা বলছি, 2011 নির্বাচনে একটু যদি ফিরে যাই, সেখানে আমি দেখছিলাম নন্দিনী চক্রবর্তী বা মুখার্জি, তিনি যাদবপুরের অধ্যাপিকা, শ্রদ্ধা মানুষ, তিনি দাঁড়িয়ে 19,422 ভোট পেয়েছিলেন 2011 নির্বাচনে। 2016 থেকে আস্তে আস্তে শিফট হয়, এখানে দীপা দাসমুন্সি দাঁড়িয়েছে, একটু ভালো ভোট টেনেছেন, 40,000 মতো ভোট টেনেছেন। কিন্তু তারপর 2021 থেকে বিজেপির গ্রোথটা হই করে হয়, যেখানে প্রায় 44,786 ভোট বিজেপি নিয়ে এগিয়ে আসে। বলো তো স্বাভাবিকভাবে বামপন্থী ভোটের ওখানে ভোট পাওয়াটা মুশকিল। তার কারণ আমি বলছি এই তথ্যটা আপনাদের কাছে এই কারণে বলছি যে লাস্ট সম্ভবত 2021 বা 2024-এর নির্বাচনে সিপিএমের যিনি ক্যান্ডিডেট শ্রীজি বিশ্বজিৎ অ্যাডভোকেট ছিলেন, তিনি পেয়েছিলেন 3,222, মানে 3.56%। 3.56%-এর পক্ষে 42% পৌঁছানো বা 45% পৌঁছানো নেক্সট ইম্পসিবল।
ফলে উগ্রবাম কাস্তাতুরি ছাড়া ভোট দেবো না, কিন্তু তৃণমূলের মারাত্মক বিরোধী, এই ভোটটা বিজেপিতে শিফট হওয়াটা ভবানীপুরের মতো জায়গা খুব ন্যাচারাল। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা নিয়ে সোকল্ড মিডিয়া কোনো আলোচনা করে না। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা মনে হচ্ছে, এসআইআর ফার্স্ট ফেজে তো আমি বলেছি 44,786 জন বাদ গেছে। এসআইআর সেকেন্ড ফেজে কত মানুষের নাম বাদ যায়, এইটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর যেটা আমি আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে, দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যা সিচুয়েশন, আমি লাস্ট পুরসভার নির্বাচন, কলকাতা কর্পোরেশনের নির্বাচন, সেখানে 144টা ওয়ার্ডের মধ্যে বিজেপি লিড নিয়েছিল 48টা ওয়ার্ড, কিন্তু এখন সিচুয়েশনটা আরও গ্রোথ হয়েছে। ফলত ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হলে এই সংখ্যাটা অনেকটা বেড়ে যাবে কলকাতা পুরসভা অঞ্চলের মধ্যে। সেটা অবশ্যই ভবানীপুরও তার মধ্যে ইনক্লুডেড, ভবানীপুরের পুরসভাগুলো। আর সারা পশ্চিমবঙ্গের পুরসভায় লাস্ট পুরসভা লোকসভা নির্বাচনের নিরিখে 69টা পুরসভায় বিজেপি লিড দিয়ে নিয়েছিল। ফলত সরকার পরিবর্তনের ভোট যদি হয়ে যায়, এটা হয়ে যাচ্ছে যাওয়ার জায়গা, ফলে ভবানীপুর তো সেই মানচিত্রের বাইরে থাকবে না, ফলে ভবানীপুরও কিন্তু সেই মানচিত্রের ভেতরে থাকবে। তৃণমূলের পক্ষে অ্যাডভান্টেজের জায়গা দুটো, যেটা বাস্তবতা স্বীকার করি। এক হচ্ছে সাংগঠনিক ভোটটা তৃণমূল করে, এবং চুরিটাতে মোটামুটি পিএইচডি করা, মানে ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় নয়, এটা কিন্তু হার্ভার্ডের পিএইচডি একদম, আমি বলছি চুরির ক্ষেত্রে, ভোট চুরির ক্ষেত্রে সেই ম্যানিপুলেশন জায়গাটা তৃণমূলের পক্ষে অ্যাডভান্টেজ। আর 2 নম্বর হচ্ছে এই ভাতা টাতা পাইয়ে গরিব মানুষ, একটু প্রান্তিক ছোটো ছোটো কুড়ে ঘরে থাকেন, এই মানুষগুলোর ভোটটাকে কনসলিডেট করা সাংগঠনিকভাবে, এই দুটো তৃণমূলের পক্ষে শুধু অ্যাডভান্টেজ। কিন্তু বাকি 6টা-7টা যেগুলো বললাম, এসআইআর 1, এসআইআর 2, অ্যান্টি এস্টাবলিশমেন্ট, হিন্দু ভোট পোলারাইজেশন, শহুরের শিক্ষিত মধ্যবিত্তরা মুখ ঘোরানো, বামপন্থী ভোটের বিজেপির দিকে শিফটিং, তার কারণ 3-4% নিয়ে 45%-এ পৌঁছানো যাবে না, ভোটটা নষ্ট করবো না, ভোটটা একে সরাই তারপর বিজেপি বিরোধিতা করবো, এই ভোটও একটা বড় পার্সেন্টেজ কিন্তু কলকাতা শহরের মধ্যে আছে। ঠিক এই বাস্তব পরিস্থিতি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বহু দশক ধরে রাজনীতি করেন, তিনি পরাজয়ের স্মেলটা কিন্তু করছেন, গন্ধটা পাচ্ছেন। যেমন নন্দীগ্রামে পরাজয়ের গন্ধ পেয়েই একটা সুস্থ স্বাভাবিক পাকে প্লাস্টার করে একটা হুইল চেয়ার নিয়ে নিয়েছিলেন। গন্ধ পেয়েছিলাম আমি হেরে যেতে পারি, সেন্টিমেন্ট তৈরি করে নন্দীগ্রামে ঘোরাঘুরি করার চেষ্টা করবেন। এখনও ডেসপারেটলি নানানভাবে চেষ্টা করবেন মানুষকে মিসলেট করা, মিথ্যে কথা বলা, যা সত্যি নয় সেটাকে বলা, রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দেওয়া, ইন্দিরা গান্ধীকে চাঁদে পাঠিয়ে দেওয়া, রামমোহন রায় সতীদাহ বিল পাশ করিয়েছেন, মানুষকে বোঝানো, মানে এগুলো রবীন্দ্রনাথ 41 সালে মারা যাওয়ার পরও 47 সালে গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন। এই যে মিথ্যে কথা বলার একটা সাংঘাতিকভাবে, মানে খুব হিপনোটাইজ করা মিথ্যে কথা বলে, এই ক্ষমতাটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যারালাল, মানে ভারত ছেড়ে দিন, পৃথিবী ছেড়ে দিন, স্পেসেও কোনো দানবকে আপনি পাবেন না। ফলত সেই হিপনোটাইজ করে মানুষকে পাজল করে দেওয়া, এই জায়গাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে, যেটা মমতার পক্ষে প্লাস পয়েন্ট। এমন কিছু তথ্য দিয়ে দেবেন, তার সঙ্গে ধামাধরা মিডিয়া, এবিপি আনন্দ, আনন্দবাজার গোষ্ঠী, নিউজ 18, জি24, ভাইপোর এই সময়, নিজের বর্তমান, এগুলো তো আছে, যারা হাইপটা তুলবেন, বাঙালি অস্মিতা খাওয়াবেন কখনো, এই বাঙালি মারা গেল, এই বাংলা ভাষায় বলে মারা গেল, এই আমরা বাঙালির পার্টি, এই করতে করতে সর্বনাশের সাড়ে সর্বনাশ করে ফেলেছেন। ফলত সেটাকে ডাইভার্ট করার জন্য নানান ধরনের কথাবার্তা বলবেন। অল্প বয়স্ক ছেলেদের বলবে, এই 50 টাকা পকেটে দিচ্ছি, গুটখা খাবি, এই যে জায়গাটা, এই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে ক্যাশ করার চেষ্টা করবে। কিন্তু দিনের শেষে কি ভবানীপুর জিতবেন না হারবেন? আমার নিজস্ব রিডিং হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নির্বাচন হলো ভবানীপুরে হারবে। তথ্য তাই বলছে, আমার কোনো কী মনে হচ্ছে সে দ্যাট ইজ আনইম্পর্টেন্ট, তথ্য তাই বলছে। তাহলে কি ভবানীপুরে দাঁড়িয়ে অন্য আরেকটা মেটিয়াপুর মানে গার্ডেন রিচে দাঁড়াবেন? দুটো জায়গায় দাঁড়াবেন, যাতে এটা হারলে আমাকে পরে আবার কন্টেস্ট না করতে, এটা ছেড়ে দেবো, ওটা রেখে দেবো, এইসব করবো। কিংবা ক্ষমতায় যদি না আসি, ঠিক আছে, কিছু এসে যাবে না, কিন্তু পরাজয়ের গ্লানি নিয়ে এই ইনিংসটা শেষ করব, এসব মধ্যে যদি আসে, আমার নিজস্ব একটা ক্যালকুলেশন আছে, আমার নিজস্ব মনে হয়েছে, এটা কোনো ইনপুটের ভিত্তিতে বলছি না। এবার বলবেন যে আমি সারা পশ্চিমবঙ্গে লড়বো, পরে আমি কোনো একটা বিধানসভাতে দাঁড়াবো। আমি ভবানীপুরে দাঁড়াচ্ছি না, ভবানীপুরটায় সুব্রত দাঁড়াক, শব্দপক্ষী দাঁড়াক, এটাও লাস্ট মিনিটে চালতে পারেন যদি বুঝতে পারেন যে হারটা নিশ্চিত। কিন্তু স্মেলটা করেছেন, গন্ধটা পেয়েছেন। আমি সেই তথ্যগুলো আপনাদের কাছে বিশ্লেষণ করলাম যে 3টে বিএলের যে মিটিং হয়েছে না 15ই ডিসেম্বর, মধ্যখানে জানিতে ফেব্রুয়ারিতে, আমি তার ভেতর থেকে একটা খুব ভালো ইনপুট পেয়েছি। আমি জিজ্ঞেস করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কি একটু নার্ভাস লাগছিল, বলেন খুব টেন্সড লাগছিল। ওই মিটিংয়ের ভেতরেই ছিলেন এমন কারোর সঙ্গে আমি পরিচয় তো স্বাভাবিকভাবে ডিসক্লোজ করবো না। তো
আমার খালি মনে হয়েছে যে টেন্সড মমতা বন্দ্যোপাধ্যায় কি রিস্ক নেবেন ভবানীপুরে না দাঁড়িয়ে? আমি ভবানীপুরে দাঁড়াচ্ছি না, আমি পরে কোথাও একটা দাঁড়াবো, জানি না, ভবিষ্যৎ সেটা বলবে। চোখ রাখবেন, আমরা বিভিন্ন অঞ্চল ভিত্তিক, বিভিন্ন কেন্দ্র ভিত্তিক মাঝে মধ্যে বিশ্লেষণ নিয়ে ফিরে আসবো বাংলা বার্তায় সকাল 8টায়।